বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী এনটিআরসিএ পরীক্ষার্থী, আজকে আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞান ও প্রদর্শক জীববিজ্ঞান প্রাণীবিদ্যার সিলেবাস অনুসারে একটি টপিকস আলোচনা করব। আজকে আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞানের চ্যাপ্টার 5-এর খ যে টপিক্সটি রয়েছে, মুরগির ভ্রূণের বৃদ্ধি ও বর্ধন, এই টপিক্সটি নিয়ে আলোচনা করব। এই টপিক্সটি অনুসারে প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। প্রশ্নটি এরকম হয়ে থাকে যে মুরগির ভ্রূণ স্তরের গঠন ও পরিণতি বর্ণনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ধারণা করছি যে 18তম নিবন্ধন সহকারী শিক্ষক জীববিজ্ঞান এবং প্রদর্শক বা ডেমনস্ট্রেটর জীববিজ্ঞান প্রাণীবিদ্যায় এই প্রশ্নটি এসে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি ব্যাখ্যার সুবিধার্থে আমরা 2টি ক্লাসের মাধ্যমে শেষ করব। প্রথম ক্লাসে আমরা মুরগির ভ্রূণ স্তরের গঠন নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় স্তরে আমরা পরিণতি বর্ণনা করব। তাহলে প্রথম ক্লাস বা পার্ট 1-এ আমরা মুরগির ভ্রূণ স্তরের গঠন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ডেভেলপমেন্ট অর ফরমেশন অফ সিক এমব্রায়ো অর্থাৎ মুরগির ভ্রূণের গঠন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার আগে বলতে চাই যে মুরগির যে নিষেক বা ফার্টিলাইজেশন, এটি নর্মালি দেহের অভ্যন্তরে ঘটে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বলতে চাই মুরগির যে নিষেক বা ফার্টিলাইজেশন অর্থাৎ মুরগির অভামের সাথে যে স্পার্মের যে মিলনটা, এটি স্ত্রী মুরগির দেহের ভিতরে ঘটে। বাট মুরগির যে ডেভেলপমেন্টটা অর্থাৎ মুরগির ফার্টিলাইজেশনের পরে মুরগি কী করে ডিম পাড়ে এবং ডিমটি প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন তাপমাত্রার অতিক্রম করে পরবর্তীতে ওই ডিম ফুটে বাচ্চা হয়। অর্থাৎ এখানে আমরা দেখলাম কি মুরগির যে ফার্টিলাইজেশন এই ফার্টিলাইজেশনটা কিন্তু ইন্টারনাল অর্থাৎ দেহের অভ্যন্তরে ঘটে। স্ত্রী মুরগির দেহের ভিতরে থাকা অভাম বা কি ডিম্বাণু পুরুষ মোরগ থেকে স্পাম এর মিলনটি মুরগির দেহের ভিতরে ঘটে। বাট মুরগির যে ডেভেলপমেন্ট বা কি বৃদ্ধিটা, এটা মুরগির দেহের বাইরে ঘটে অর্থাৎ মুরগি ডিম পাড়ার পর প্রাকৃতিক পরিবেশে ঘটে থাকে। এই জন্য মুরগিকে বলা হয় ওভিপোরাস অ্যানিমেল। কেন ওভিপোরাস অ্যানিমেল বললাম? যে সকল অ্যানিমেলের ফার্টিলাইজেশনটা দেহের ভিতরে ঘটে, বাট ডেভেলপমেন্টটা অর্থাৎ ডিম পাড়ার পরের যে স্টেজটা বাচ্চা বের হওয়া পর্যন্ত, এই স্টেজটা দেহের বাইরে ঘটে। এই জন্য এই সকল প্রাণীকে বলা হয় ওভিপোরাস প্রাণী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি মুরগির ডিম্বক নালী বা একে বলা হয় ওভিডাক্ট। এই ডিম্বক নালীর একদম প্রথম প্রান্তে এখানে মুরগির ডিম্বাশয় অবস্থিত। অভারি বা কি ডিম্বাশয় অবস্থিত। আর এই ডিম্বাশয়ে কিছু সংখ্যক কুসুম রয়েছে। এগুলো হলো মুরগির ডিমের ভিতরে যে কুসুম রয়েছে, সেই কুসুমগুলো। কোনো একটি সময়, সুপ্রিয় শিক্ষার্থী, কুসুমগুলো যখন একটু ম্যাচিউর হয়, সেই সময় এই ডিম্বাশয় থেকে প্রথমে কুসুমটি ওভিডাক্ট বা ডিম্বক নালীতে প্রবেশ করে। ডিম্বক নালীতে যখন কুসুমটি প্রবেশ করে, সেই সময় মুরগির ফার্টিলাইজেশন ঘটে। অর্থাৎ পুরুষ মুরগি স্ত্রী মুরগির এই সময় মিলনের ফলে এই কুসুমের সাথে পুরুষ মোরগের স্পামের কি হয়, মিলন ঘটে এবং স্পামের মিলনের মাধ্যমেই ফার্টিলাইজেশন সম্পূর্ণ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ফার্টিলাইজেশনের পরবর্তীতে উক্ত জাইগোটটি সামনের দিকে আগতে থাকে এবং একটা সময় এই কুসুমের
এবং একটা সময় এই কুসুমটির বাইরের দিকে সাদা অংশ তৈরি হতে থাকে, যাকে আমরা বলি কি অ্যালবুমিন। তারপর উক্ত কুসুমটি আবার সামনের দিকে সামনের দিকে এগোতে থাকে এবং একটা সময় গিয়ে এই কুসুমটির বাইরের দিকে সেল মেমব্রেন তৈরি হতে থাকে। তাহলে কুসুমটির বাইরে কি হয়, ডিমটির বাইরে সেল মেমব্রেন তৈরি হতে থাকে। আবার এই ওবিটাক বা ডিম্বকনালীর ভিতর দিয়ে এটি কি অগ্রসর হতে থাকে। একটা সময় এই ডিম্বক বা কুসুমের বাইরের দিকে সেল তৈরি হতে থাকে। তাহলে প্রথমে সেল মেমব্রেন তৈরি হলো, তারপর কি সেল তৈরি হতে থাকে এবং এটি আবার অগ্রসর হতে থাকে। একটা সময় এটি গিয়ে ইউটেরাসে পৌঁছায়। এটা কি মুরগির ইউটেরাসে যখন গিয়ে পৌঁছায়, সেখানে মুরগির ডিমের বাইরের যে খোলসটা বা সেলটা, এটা কি তৈরি সম্পূর্ণ হয় এবং এরপর মুরগি কি করে ডিম পেড়ে দেয়। এই মুরগির ডিমটা কি দেহের বাইরে বেরিয়ে এসে কিসের মাধ্যমে, অ্যানাসের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে পুরা প্রক্রিয়াটা ঘটলো, এই পুরা প্রক্রিয়াটা ঘটতে 22 থেকে 24 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এই কুসুমটি প্রথমে ওবিডাক বা ডিম্বক নালীতে প্রবেশ করার পরে 22 বা 24 ঘন্টা পর মুরগিটি কী করে, বাইরে ডিম পেড়ে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে ওবিডাক বা ডিম্বক নালীটি দেখতেছি, এই ওবিডাক বা ডিম্বক নালীটির দৈর্ঘ্য 2 ফিট। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম যে মুরগির দেহের ভিতরে স্পার্ম আর অভাবের মাধ্যমে কি হয়, ফার্টিলাইজেশন বা নিষেক সাধিত হয়। এরপর 22 থেকে 24 ঘন্টার মধ্যে ওই ফার্টিলাইজ ডিম সহ মুরগিটি কি করে, ডিমটি দেহের বাইরে নিষ্কাশিত করে বা বের করে দেয়। এরপর বাহ্যিক পরিবেশে এই নিষিক্ত ডিমটি কি হয়, পরিস্ফুটন ঘটে বা ডেভেলপমেন্ট ঘটে বা ফর্মেশন মাধ্যমে এর এমব্রায়ো তৈরি হয়। এখন আমরা খেয়াল করি যে মুরগির একটা ডিম আসলে দেখতে কীরকম। মুরগির আসলে ডিম তোমরা সবাই দেখেছো, মুরগির ডিম দেখতে এরকম। এর মাঝখানে রয়েছে কি কুসুম, এটা হলো মাঝখানে কি কুসুম বা কি ইয়ল্ক বা কি কুসুম, ইয়ল্ক বা কি কুসুম। এই যে ইয়ল্ক বা কুসুম, এই কুসুমের বাইরে যে সাদা অংশ, এই সাদা অংশকে বলা হয় কি অ্যালবুমিন। এই সুপ্রিয় শিক্ষার্থী, এই কুসুমের ঠিক উপরের দিকে একটা স্পট রয়েছে যেখানে নিউক্লিয়াস রয়েছে। এই স্পটটিকে বলা হয় জার্মিনাল ডিস্ক। এই জার্মিনাল ডিস্কের এই স্পটটিতেই মূলত স্পার্মটা কি হয়, মিলিত হয় এবং এই স্পটটিতেই মূলত এমব্রায়োর সৃষ্টি হয়। তাহলে জার্মিনাল ডিস্ক থেকেই মূলত ভ্রূণের পরিস্ফুটন ঘটে। এই যে মুরগির ডিমটি দেখতে পাচ্ছি, তাহলে ভিতরে রয়েছে কি ইয়ল্ক বা কুসুম, তার বাইরে সাদা অংশ যেটি রয়েছে এটি অ্যালবুমিন বা কি প্রোটিন এবং এর বাইরের দিকে সেল মেমব্রেন রয়েছে, এটা কি সেল মেমব্রেন রয়েছে, আর তার বাইরে একদম রয়েছে কি একটি সাদা রঙের সেল বা কি খোলক। এটি একটি মুরগির ডিমের কি চিত্র, মুরগির ডিম। সুপ্রিয় শিক্ষার্থী, মুরগির যে নিষিক্ত ডিম্বাণু রয়েছে, সেই নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। খেয়াল করুন, এই জাইগোটটি পরবর্তী ডেভেলপমেন্টের মাধ্যমে মুরগির এমব্রায়ো তৈরি করে। চলুন আমরা এই চিত্রের মাধ্যমে মুরগির এমব্রায়ো তৈরির প্রক্রিয়াটি দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, মুরগির যে নিষিক্ত ডিম্বাণু রয়েছে, এই নিষিক্ত ডিম্বাণু ক্লিভেজ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষের সৃষ্টি করে এবং কোষীয় স্তূপ সৃষ্টি করে। চলুন আমরা প্রক্রিয়াটি দেখে নিই। জাইগোটটি প্রথমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই সেলটি বিভক্ত হয়ে একটি সেল থেকে দুটি সেল বা দুটি কোষে পরিণত হয়। তাহলে জাইগোটটি প্রথমে কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এটা হলো প্রথম মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস
প্রথম মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়, 1 2। পরবর্তীতে এই দুইটি কোষের ভিতরে আবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে, ফলে দুইটি কোষ থেকে 4টি কোষে পরিণত হয়, 1টা 2টা 3টা 4টা। এবং আমরা খেয়াল করি যে কোষটির নিচে যে অংশটা, এই অংশটা কিন্তু কুসুম, এই অংশটা কিন্তু কুসুম, এই যে এই অংশটা কিন্তু কি কুসুম। এবং পরবর্তীতে এটা হলো দ্বিতীয়বার মাইটোসিস কোষ বিভাজন ঘটলো। তৃতীয়বার আবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে, তৃতীয়বার ঘটে। প্রথম দুবার লম্বালম্বি বরাবর কি মাইটোসিস কোষ বিভাজন ঘটে, তৃতীয়বার প্রস্থ বরাবর মাইটোসিস কোষ বিভাজন ঘটে, ফলে এই 4টি কোষ থেকে 8টি কোষে পরিণত হয়। এবং চতুর্থবার আবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে এবং 8টি থেকে 16টি কোষের সৃষ্টি হয়। এভাবে এই জাইগোটটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কি কোষের সৃষ্টি করে, মানে মাইটোসিস কোষ বিভাজন দীর্ঘক্ষণ চলতে থাকে এবং অসংখ্য কোষ সৃষ্টি করে, একটি কোষীয় স্তূপ সৃষ্টি করে। এই যে আমরা এখানে যে কোষীয় স্তূপটি দেখতে পাচ্ছি, এটিকে বলবো কি আমরা মরুলা। মরুলা দশায় এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি অসংখ্য কোষ তৈরি হয় এবং কোষগুলো স্তূপ আকারে কি করে বিরাজ করে। এই স্তূপ আকারের কোষগুলোর উপরের কোষগুলোর আকৃতি আকারে একটু বড়, উপরের কোষগুলোর আকৃতি আকারে একটু বড়, বাট ভিতরের কোষগুলোর আকৃতি একটু কি ছোট হয়ে থাকে, ভিতরের কোষগুলোর আকৃতি একটু ছোট হয়ে থাকে, বাট উপরের কোষগুলোর আকৃতি একটু বড় হয়ে থাকে। পরবর্তীতে মরুলা পর্যায়ে কোষগুলো কি খুব কাছাকাছি অবস্থান করে। এই মরুলা পর্যায়ের কোষগুলো পরবর্তীতে বিন্যস্ত হয়, নিজেদের মধ্যে কি হয় বিন্যস্ত হয়ে এই মরুলার কোষগুলো ব্লাস্টুলা পর্যায়ের কি করে সৃষ্টি করে। খেয়াল করলাম সুপ্রিয় শিক্ষার্থী, এর নিচে রয়েছে কি ইয়ল্ক বা কি কুসুম। এই কুসুমের উপরে এই যে মরুলা পর্যায়ের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো বিন্যস্ত হয়ে কি দুটিও কোষের স্তর সৃষ্টি করে। উপরের দিকে যে কোষের স্তরটি আমরা দেখতে পাচ্ছি, এই কোষের স্তরটিকে বলবো আমরা এপিব্লাস্ট। তাহলে উপরের কোষগুলোকে আমরা কি বলবো, এই কোষগুলোকে বলবো এপিব্লাস্ট। আর নিচের যে কোষের স্তর দেখতে পাচ্ছি আমরা, এই যে কোষের স্তর দেখতে পাচ্ছি, এই কোষের স্তরকে বলবো আমরা কি হাইপোব্লাস্ট। তাহলে ব্লাস্টুলা মরুলা পর্যায়ের পরে ব্লাস্টুলা পর্যায়ে আবির্ভূত হয়। এই ব্লাস্টুলা পর্যায়ে কি হয় যে মরুলা পর্যায়ের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো দুটি স্তরে বিভক্ত হয়। উপরের স্তরকে বলবো আমরা এপিব্লাস্ট এবং নিচের স্তরকে বলবো আমরা কি হাইপোব্লাস্ট। এই এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টের মাঝখানে একটি ফাঁকা গহ্বর রয়েছে, এই গহ্বরটিকে আমরা বলবো হলো ব্লাস্টোসিল। তাহলে ব্লাস্টুলা কি মুরগির ভ্রূণের পরিস্ফুটনের এমন একটা অবস্থান, যে অবস্থানে কোষের দুটি স্তর রয়েছে, উপরের স্তরকে আমরা বলবো এপিব্লাস্ট, নিচের স্তরটিকে আমরা বলবো কি হাইপোব্লাস্ট। মানে এটা হলো এপিব্লাস্ট, এটা হলো হাইপোব্লাস্ট, এবং দুই কোষের মাঝখানে যে গহ্বরটা রয়েছে, সেই গহ্বরটাকে বলবো আমরা কি ব্লাস্টোসিল। সুপ্রিয় শিক্ষার্থী, এই ব্লাস্টুলা পর্যায়ের কিছু সময় অতিবাহিত হওয়ার পর এই এপিব্লাস্টের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো নিজেদের আকৃতি পরিবর্তন করতে শুরু করে, এবং হাইপোব্লাস্টের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো নিজেদের আকৃতি কি করতে থাকে পরিবর্তন করতে থাকে। এবং এপিব্লাস্টের কোষগুলো একটা সময় নিচের দিকে কি করে নামতে শুরু করে, এই কোষগুলো উপর থেকে নিচের দিকে মুভমেন্ট করতে শুরু করে। খেয়াল করুন, এই যে গ্যাস্ট্রুলা পর্যায়ে, এই পর্যায়ে উপরের যে এপিব্লাস্টের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো কি প্রথমে কি করে রূপ পরিবর্তন করে, আমরা বললাম একটু আগে রূপ পরিবর্তন করে, এবং এক পর্যায়ে এই কোষগুলো ভিতরে যে ফাঁকা জায়গা রয়েছে ব্লাস্টোসিল রয়েছে, এই ব্লাস্টোসিলে কি করে গমন করতে শুরু করে, এই ব্লাস্টোসিলে গমন করতে শুরু করে। এবং এই পর্যায়ে কি এপিব্লাস্টের যে হাইপোব্লাস্টের যে কোষগুলো রয়েছে, এই যে হাইপোব্লাস্টের কোষগুলো রয়েছে, এগুলো নিজেদের কি আকৃতি কি করতে থাকে পরিবর্তন করতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, গ্যাস্ট্রুলা পর্যায়ের পরবর্তী যে দশা, এই দশায় খেয়াল করুন, এই যে এপিব্লাস্ট কোষগুলো আমরা বললাম যে এগুলো তাদের রূপ পরিবর্তন করতে থাকে। এই এপিব্লাস্টের উপরের যে কোষগুলো রয়েছে, এই যে উপরের কোষগুলো রয়েছে, এই কোষগুলো ওই অবস্থায় রূপ পরিবর্তন করে, তাদের নাম তারা অ্যাক্টোডার্ম কোষের পরিণত হয়। তাহলে কি হলো, এপিব্লাস্ট কোষগুলো তাদের রূপ পরিবর্তন করে অ্যাক্টোডার্ম কোষে পরিণত হয়। এই যে কোষগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো অ্যাক্টোডার্ম কোষ, যেগুলো এই এপিব্লাস্ট কোষ থেকে কি হয়েছে রূপান্তরিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবং আমরা দেখছিলাম কি যে এপিব্লাস্টের কিছু কোষ
এই ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করেছিল। এই ভিতরের দিকে কোষগুলো প্রবেশ করার পর এই রকম কি গোলাকৃতির একটি কি স্তূপ সৃষ্টি করে। এই গোলাকৃতির এই স্তূপটিকে বলবো আমরা কি মেসোডার্ম। তাহলে এই যে গোলাকৃতির যে কোষীয় স্তর সৃষ্টি করলো, এই কোষীয় স্তরটিকে আমরা বলবো কি মেসোডার্ম। অর্থাৎ কি যে এপিব্লাস্টের কোষগুলো দুই রকম কোষে রূপান্তরিত হলো। উপরের দিকের কোষগুলো যেগুলো প্রথম উপরের দিকে ছিল সেগুলো রূপ পরিবর্তন করে নাম ধারণ করলো একটোডার্ম, এবং ভিতর দিকে যে কোষগুলো প্রবেশ করলো সেগুলো কি মেসোডার্ম কোষীয় স্তরে পরিণত হলো। এবং আমরা বলেছিলাম যে গ্যাস্ট্রুলার পর্যায়ের নিচে যে হাইপোব্লাস্ট কোষগুলো রয়েছে এই কোষগুলো তাদের কি আকার পরিবর্তন করতে শুরু করে। এই পর্যায়ে এক পর্যায়ে তারা কি তাদের আকার পরিবর্তন করে। এই হাইপোব্লাস্ট কোষগুলো এন্ডোডার্ম কোষে কি হয় রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ডেভেলপমেন্ট অফ সিক বা মুরগির ভ্রূণের গঠনে আমরা দেখলাম যে জাইগোট থেকে লাস্ট পর্যন্ত গ্যাস্ট্রুলা যে ফেজ রয়েছে এই ফেজে বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনটি কোষীয় স্তরে পাওয়া যায়। উপরের দিকে পাওয়া যায় অ্যাক্টোডার্ম, মাঝখানে কি মেসোডার্ম, এবং ভিতরের দিকে পাওয়া যায় এন্ডোডার্ম। তার মানে কোষের কয়টা স্তর পাওয়া যায়? তিনটা কোষীয় স্তর পাওয়া যায়। এবং এই যে মেসোডার্ম যে কোষীয় স্তর রয়েছে এই কোষীয় স্তরের ভিতরে যে ফাঁকা অংশটা তাকে আমরা বলবো কি সিলম। সুপ্রিয় শিক্ষার্থী, মুরগির ভ্রূণের ডেভেলপমেন্টের এই পর্যায়ে তিনটি কোষীয় স্তর পাওয়া যায়, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে লাস্টে যে তিনটি কোষীয় স্তর পাওয়া গেল, আমরা যে তিনটি কোষীয় স্তর পাইলাম এই কোষীয় স্তর তিনটি মূলত দুইটি কোষীয় স্তরের মাধ্যমে কি গঠিত হয়েছে। এই কোষীয় স্তর দুটি কি ছিল? এক নাম্বার উপরের দিকে যে কোষীয় স্তর ছিল তার নাম কি ছিল? এপিব্লাস্ট। এই এপিব্লাস্ট কোষগুলো তাদের রূপ পরিবর্তন করে এবং ভিতরের দিকে প্রবেশ করে দুইটি কোষীয় স্তর তৈরি করে। একটা কোষীয় স্তরের নাম হলো একটোডার্ম, আর একটা কোষীয় স্তরের নাম হলো কি মেসোডার্ম। আর নিচের দিকে যে হাইপোব্লাস্ট কোষগুলো রয়েছে এই হাইপোব্লাস্ট কোষগুলো তাদের রূপ পরিবর্তন আবার করে। এই হাইপোব্লাস্ট যে কোষগুলো রয়েছে তারা আবার তাদের রূপ পরিবর্তন করে, যে কোষের লেয়ার সৃষ্টি করে তার নাম হলো এন্ডোডার্ম। এটি হলো মুরগির ভ্রূণের গঠনের শেষ তিনটি কোষীয় স্তর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মুরগির ভ্রূণের বৃদ্ধি ও বর্ধন এবং পরিণতি সম্বন্ধে এই প্রশ্নে আলোচনা করতে চেয়েছিলাম। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র মুরগির ভ্রূণের ডেভেলপমেন্ট বা কি ভ্রূণের গঠন আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমরা একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকে মুরগির যে দেহের বিভিন্ন যে অঙ্গাণু বা অংশ তৈরি হয়, কি অংশ কোন কোষীয় স্তর থেকে তৈরি হয়, অর্থাৎ একটোডার্ম থেকে কি অঙ্গ বা দেহের অংশ তৈরি হয়, মেসোডার্ম থেকে কি অংশে পরিণত হয় এবং এন্ডোডার্ম থেকে দেহের কি অংশ পরিণত হয়, এই অংশগুলো আলোচনা করব। এগুলোকে বলা হয় ভ্রূণের কি পরিণতি। তাহলে এই ক্লাসের দ্বিতীয় পার্টে আমরা ভ্রূণের পরিণতি সম্বন্ধে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক দিবে এবং অবশ্যই কমেন্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।